যে সেনাবাহিনী কেন এটা কাজ করেছিল, তারা শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র তার শরিক হয়ে গিয়েছিল সেনাবাহিনী, এই মতটাও কিন্তু উঠে আসছে। সেটা ঘুষ খেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গিয়েছিল। ঘুষ দিয়েছিল কে? আমেরিকা, ডিপ স্টেট। তাদের ভূমিকা তো আপনারা জানেনই, বাইডেন সরকারের ভূমিকা, ডিপ স্টেটের জর্জ সরোজদের ভূমিকা সব জানেন আপনারা। সেটা ঘুষ খেয়ে নাকি ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা সেদিন চুপচাপ দাঁড়িয়েছিল, সেটা তর্কের বিষয় হতে পারে। এই দুটো বিষয়ই একসঙ্গেই ছিল, কিছুটা কিছুটা করে। হাসিনার পতন ঘটল, তাকে মেরে ফেলার ছক ছিল, সেটা যে সম্ভব হয়নি তার জন্য ওয়াকারুজ্জামানের দিকে ফিরে তালি লাগাবার কোনো কারণ নেই। কারণ ওয়াকারুজ্জামানের যে সেই হাসিনার যে চলে আসা ভারতে, সেটা তার কোনো ভূমিকা ছিল কিনা, সেটা তার কোনো প্রমাণই নেই। ওয়াকারুজ্জামানের কোনো ভূমিকা ছিল কিনা, প্রমাণ যেটা আছে সেটা হলো ভারতের সেনাপ্রধান সম্প্রতি স্পষ্ট ভাষায় জানিয়েছেন 5 আগস্ট সকাল থেকে ওয়াকারুজ্জামানের সঙ্গে তিনি যোগাযোগ রেখে শেখ হাসিনাকে বাঁচানোর এবং দেশ থেকে ভারতে নিয়ে আসার ব্যবস্থা পাকা করেন। ওয়াকারুজ্জামান কিংবা তার সেনার কোনো প্রতিনিধি কিংবা সেনার পক্ষ থেকে এই বক্তব্যের কোনো বিরোধিতা কিন্তু আজ পর্যন্ত করা হয়নি। ওই 5ই আগস্টের হাসিনার বিদায়ের পর অনেক বড় মুখ করে ওয়াকারুজ্জামান দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলেন, আপনাদের জান মালের দায়িত্ব আমি নিলাম। বলেছিলেন না বলেননি? বলেছিলেন, মনে করে দেখুন। তাহলে প্রশ্ন ওঠে, তারপর থেকে মানুষের জান মালের কোনো মূল্য যখন নেই, আইন শৃঙ্খলা যখন তলানিতে, দেশের ধর্মনিরপেক্ষতা যখন শেষ হয়ে যাওয়ার জোগাড়, ধর্মীয় সন্ত্রাসবাদীরা যখন দেশটাকে মুক্তাঙ্গন বানিয়ে ফেলেছে, যখন দেশটাকে নতুন করে পাকিস্তানের কলোনি বানাবার চেষ্টা হচ্ছে, তখন ওয়াকারুজ্জামান কি মনে করেন না যে তার দায়িত্ব আছে দেশকে বাঁচানোর, দেশের মানুষকে বাঁচানোর? যে কথা তিনি বলেছিলেন 5ই আগস্ট বিকালে, বাংলাদেশ আজ জ্বলছে, বাংলাদেশের মানুষের আজ হাতে কাজ নেই, পেটে ভাত নেই, জীবনের সুরক্ষা নেই। ইউনূস সরকার এসব নিয়ে ভাবছে না। তাদের চিন্তা কত তাড়াতাড়ি মেক বাংলাদেশ পাকিস্তান এগেন করা যায় এবং কতদিন ক্ষমতায় নির্বাচিত না হয়েও ক্ষমতা দখল করে রাখা যায় অবৈধভাবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ তার অস্তিত্বের সবচেয়ে সংকটজনক পরিস্থিতির মধ্যে পড়েছে। শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে যে আন্দোলনের ফলস্বরূপ, তাকে কেউ বলছে বিপ্লব, কেউ বলছে গণ অভ্যুত্থান, কেউ বলছে সেনা আর ইসলামী শক্তির মিলিত ষড়যন্ত্র। চুলচেরা বিচারের দরকার নেই, সেটা এই প্রতিবেদনের অঙ্গও নয়। যেটা বলার কথা সেটা হলো বাংলাদেশ এক অস্থির, অনিশ্চিত এবং সর্বনাশা ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। যেভাবে মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গীরা চলছেন এবং যেভাবে বিদেশি শক্তি, বিশেষ করে পাকিস্তান, নাক গলানো শুরু করেছে এবং ভারত যেভাবে কড়া নজর রেখেছে পরিস্থিতির ওপর, তাতে নিকট ভবিষ্যতে বাংলাদেশ যে আর এক ইরাক বা সিরিয়া হয়ে উঠবে সেই ভয় পাওয়ার সঙ্গত কারণ আছে। ইতিমধ্যে পরিস্থিতি যতটা এগিয়েছে এই পথে, তাতে বলা যায় বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সেনাবাহিনীর ভবিষ্যৎ বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে। আমেরিকার ট্রাম্প সাহেব ক্ষমতায় এসেছেন বটে, কিন্তু বাংলাদেশের শেখ হাসিনার পতন এবং ইউনূসের সরকারকে ক্ষমতায় বসানোর পেছনের মূল নায়ক যারা, তারা যে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে তা নয়। দুদিন আগে এই ডিপ স্টেটের মাথা জর্জ সরোসের ছেলে অ্যালেক্স, তিনি বাংলাদেশে এসে বৈঠক করেছেন ইউনূসের সঙ্গে। তাতে ইউনূসের খালি হয়ে যাওয়া ফরেক্স ভান্ডার কতটা ভরেছে আমরা জানি না, আদৌ ভরেনি। মধ্যিখানে ট্রাম্পের বিষ নজরে পড়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের জন্য একটা অর্থ সাহায্য পাওয়ার আশা জেগেছিল বাংলাদেশের, সেটা বন্ধ হয়ে গেছে। আমেরিকার চাপে সুইজারল্যান্ড সাহায্য বন্ধ করার ঘোষণা দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF এরা অর্থ সাহায্য দেবে না, এটা ধরে নিতে পারেন। এদিকে ভারতকে শত্রু করে তোলার জন্য যা কিছু করার দরকার তার কোনো ত্রুটি রাখছে না ইউনূস সরকার। দেশের মানুষের মধ্যে দেশপ্রেম জাগাবার সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো ভারত বিরোধিতা
আর সেটাই তারা সমানে করে যাচ্ছে। দুর্ভিক্ষ এবং গৃহযুদ্ধ আজ কড়া নাড়ছে বাংলাদেশের দরজায়। সেদিকে নজর না দিয়ে ইউনূস সরকার চেষ্টা করছে নতুন রাজনৈতিক দল খোলার। তারা হুঙ্কার দিচ্ছে আওয়ামী লীগকে দেশের মানচিত্র থেকে মুছে দেওয়ার। বলছে যে আওয়ামী লীগকে শেষ না ভোটে দাঁড়াতে দেয়া হবে না, আগে তাদের বিচার হবে, শাস্তি দেওয়া হবে তাদের, তারপর নির্বাচনী সংস্কার হবে, সংবিধান সংশোধন হবে, তারপর হবে ভোট। তাদের ইচ্ছা এইভাবেই 4-5 বছর দিব্যি কাটিয়ে দেবে, অনির্বাচিত সরকার হয়ে জোর করে শাসন চালাবে। এটা হাসিনার চেয়েও আরো বহু গুণ বেশি ফ্যাসিস্ট তন্ত্র। সেটা ফ্যাসিস্ট তন্ত্র কিনা আপনারাই বলুন। এটা মানবে বিএনপি, মানবে অন্যান্য রাজনৈতিক দলগুলো? খবর আসছে আওয়ামী লীগের 14 পার্টির দলের জাতীয় পার্টি আওয়ামী লীগের জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তারা বিএনপি, জামাত, ইউনূস গংদের সঙ্গে কথা বলবে, কথা বলছেও। তেমন পুরস্কার পেলে অবিলম্বে ভোট চাই না বলতে তারাও রাজি হয়ে যাবে। বিএনপি দ্বিধায়। দেশ কিন্তু হাসিনার চেয়ে অনেক বড় ফ্যাসিস্টের হাতে পাকাপাকি ভাবে পড়ে গেছে এবং আরো পড়তে যাচ্ছে। আওয়ামী লীগ তো এখন মাঠে প্রায় নেই। আজ 1 ফেব্রুয়ারি আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচির প্রথম দিন। যা খবর পাচ্ছি, পরিস্থিতি অনুকূল ভাবার মতো কোনো সংবাদ কোথাও নেই আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ এখন দেশের ভিতর প্রায় নেতৃত্ববিহীন। কে সফল করবে কর্মসূচি? আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে ইউনূস সরকারের বিরুদ্ধে মানুষের সচেতনতা বাড়াতে, মানুষকে কথা বলতে যে আমরা মাঠ ছেড়ে দিইনি, আছি তোমাদের পাশে। কিন্তু এই বার্তায় মানুষ কতটা আশ্বস্ত হবে অন্তত এই মুহূর্তে বহু সন্দেহ। এটা আওয়ামী লীগ জানে, তাই তারা যতটা সম্ভব লবি করে যাচ্ছে মার্কিন প্রশাসনের সঙ্গে, চেষ্টা করছে যাতে ট্রাম্প তাড়াতাড়ি কোনো ব্যবস্থা নেন ইউনূস সরকারের বিরুদ্ধে। ভারতও চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসনকে, সে কথা আপনাদেরকে অনেকবার বলেছি আমার আগেকার সমস্ত ভিডিওতে। কারণ এই বাড়ির পাশে প্রতিবেশী বাংলাদেশে, সেখানটায় এই বিস্ফোরা নিয়ে পাকিস্তানের দালাল সরকারকে নিয়ে, একটা জঙ্গি সরকারকে নিয়ে, ইসলামী জঙ্গি সরকার, সন্ত্রাসী সরকার, তাদেরকে নিয়ে চলতে গেলে ভারতের নর্থ ইস্ট নিয়েও চিন্তা থাকে। আওয়ামী লীগ আর একটা চেষ্টা করছে যাতে রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনী থেকে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীকে ছুটি দেওয়া যায়। তাতে সেনাবাহিনীতে অসন্তোষ বাড়বে, বাংলাদেশের বিপুল আর্থিক ক্ষতি হবে এবং ইউনূসের উপর চাপ বাড়বে।